সময়ের সাথে শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট প্রেজেন্টস পাওয়ার্ড বাই ট্রাস্ট মডেল একাডেমি। সময় বদলায়, বদলায় শিক্ষা, সমাজ আর মানুষের ভাবনা, কিন্তু পরিবর্তনের মধ্যেও স্থির থাকে এক প্রতিশ্রুতি, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার। শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের বর্তমান বাস্তবতা নিয়ে আমাদের বিশেষ আয়োজন সময়ের সাথে, যেখানে উঠে আসে শিক্ষা ব্যবস্থার সংকট, সম্ভাবনা ও উন্নয়নের গল্প। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 16ই অক্টোবর। প্রতি বছরের মতো এবারও অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। বিস্তারিত রিপোর্টে। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে আবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এবছর কলেজটির পাশের হার 99.83%, যা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টারই প্রতিফলন। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে এবছর 2981 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে 791 জন অর্জন করেছে জিপিএ 5। আমাদের পাশের হার 99.83, আমরা অত্যন্ত খুশি। বাট এই খুশির দিনেও আমরা স্মরণ করি 21শে জুলাই বিমান দুর্ঘটনায় যাদেরকে আমরা হারিয়েছি, এবং আমাদের এই ভালো রেজাল্ট আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাচ্ছি এবার। এবং এই ভালো রেজাল্টের পিছনে আমি মনে করি আমাদের যে ক্লাসরুম টিচিং, সেটা একটা বড় অবদান রেখেছে। আমরা ক্লাসরুম টিচিংটাকে অনেক গুরুত্ব সহকারে নিয়ে থাকি, এবং সেইখানে আমরা প্রতিটা স্টুডেন্টদেরকে আলাদাভাবে তাদেরকে টেক কেয়ার করি, সেখানে তাদের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করি, এবং সেই দুর্বল দিকগুলো থেকে তাদেরকে উঠায় নিয়ে আসার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করে থাকি, এবং এই প্রক্রিয়ায় আমরা গার্ডিয়ানকেও এঙ্গেজ করি। সো আমাদের এই সাফল্যের পিছনে গার্ডিয়ান, স্টুডেন্ট এবং টিচারদের অবদান সবচেয়ে বেশি। আমি এই তিন পক্ষকেই আমার পক্ষ থেকে, মাইলস্টোন কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আমার স্টুডেন্টরা ভবিষ্যতেও এই রেজাল্টের ধারাবাহিকতা বজায় রাখবে এবং দেশের জন্য তারা নিজেদেরকে নিয়োজিত রাখবে এবং দেশের কাজ করবে, এবং দেশের তারা সুপ্রতিষ্ঠিত নাগরিক হবে। বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে 2373 জন, পাশ করে 2370 জন। পাশের হার 99.87%। এই বিভাগ থেকেই সর্বাধিক 748 জন শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণ করে 305 জন এবং সবারই পাশ, অর্থাৎ পাশের হার শতভাগ। এ বিভাগের 23 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। অন্যদিকে মানবিক বিভাগে অংশগ্রহণ করে 303 জন, পাশ করে 301 জন। পাশের হার 99.34%। এই বিভাগে জিপিএ 5 পেয়েছে 20 জন শিক্ষার্থী। 2024 সালের পরে, 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে এটাই আমাদের প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং একটা ভাইটাল মুহূর্তের মধ্যে আমরা গিয়েছি। ভার্সেটাইল কোয়েশ্চেন স্টাইল, গণিত দ্বিতীয় পত্র, ইংলিশ, আইসিটিতে আমাদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে যে কোয়েশ্চেন করেছে, সেই সাথে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনরা যেই সুন্দরভাবে একটা রেজাল্ট বের করে আনতে পেরেছেন, তারা যে সুন্দরভাবে তাদের পড়াশোনাগুলোকে, তাদের অধ্যাবসায়গুলোকে এখানে এক্সিকিউট করতে পেরেছেন, সেজন্য আমি সত্যি আনন্দিত। আমাদের মাইলস্টোন কলেজের এবং আমাদের বন্ধুবান্ধব, ভাই বোন যারা রয়েছে, সকলের যে এত ভালো একটা রেজাল্ট আসতে পেরেছে, তার পিছনে আমার কলেজ যে অনেক অবদান রয়েছে। আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে কেয়ার করেছে, আমাদের যত্ন নিয়েছে, আমাদের 1 by 1 পড়াগুলো নিয়েছে এবং পড়া যত্ন সহকারে পড়িয়েছে, যার কারণে আমরা আমাদের এই প্রত্যাশিত রেজাল্টটা অর্জন করতে পেরেছি। আসলে এবার রেজাল্টটা খারাপ এমন না, কারণ এইচএসসি রেজাল্ট দিয়ে আসলে আমাদের লাইফটা ডিপেন্ডেন্ট না। মেইন এখন আমাদের অ্যাডমিশন এক্সাম, আমরা কোথায় ফিউচারে কি করব, কোন ক্যারিয়ারে যাব, কোন ট্র্যাকে যাব। তো যারা মানে এক্সপেক্টেড রেজাল্ট পায় নাই, তাদের মানে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ তারা যদি মানে একটা গাইডলাইন মেনটেন করে, টিচার্সদের গাইডলাইন মেনটেন করে, তাহলে ওদের অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট সম্ভব। আমাদের টিচাররা আমাদেরকে প্রচুর মোটিভেট করেছে, যার কারণে আমি আজকে জিপিএ 5 পেয়েছি। এখন আমার ফিউচার প্ল্যানস, আমি ল নিয়ে পড়তে চাই। ইনশাল্লাহ আমি
সেদিকে ভালো করতে পারবো। আমি A+ পেয়েছি, আমি অনেক খুশি। আমি সবার আগে আল্লাহকে থ্যাঙ্কস বলতে চাই, আলহামদুলিল্লাহ। আমার বাপ মা, আমার টিচার্স, আমার স্কুল সবাই অনেক কষ্ট করছে আমার জন্য, অ্যান্ড আমি আজকে ফলাফল পাইছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। আমার ফিউচার প্ল্যানস, এখন আমি ভার্সিটির জন্য ট্রাই করতেছি, ইনশাল্লাহ একটা ভালো ভার্সিটির চান্স পাবো। স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড, যারা নিজের ক্যারিয়ারের প্রতি ডিটারমাইন্ড, তারা অবশ্যই পড়াশোনা করেছে অ্যান্ড তারা তাদের ডিজার্ভ রেজাল্টটা পেয়েছে এবছর। আমরা অনেক কষ্ট করেছি, এই কারণে এবার GPA 5, অ্যান্ড হ্যাঁ, যারা যে পরিমাণ পরিশ্রম করেছে তারা তাদের উপযুক্ত রেজাল্ট পেয়েছে। মাইলস্টোন কলেজ শুধু পরীক্ষার ফলাফলে নয়, শিক্ষার্থীর সার্বিক উন্নয়নেও সমান মনোযোগ দেয়। একাডেমিক পাঠদানের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই এর মূল লক্ষ্য। HSC পরীক্ষার পাস ডেফিনেটলি বা রেজাল্ট ভালো, এটা অত্যন্ত আনন্দের বিষয়, কিন্তু এটাই কিন্তু শেষ নয়। কারণ স্টুডেন্ট এর পরবর্তী তাদের স্বপ্ন থাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা সাবজেক্টে পড়ার, এবং সেটাই কিন্তু তাদের মানে ড্রিম প্লেস, যেখানে তারা যেতে চায়। এই প্রিপারেশন, এই রেজাল্ট তাদেরকে হেল্প করবে। কিন্তু পরীক্ষাটা কিন্তু যেই অ্যাডমিশন টেস্টগুলো হয়, ওটাও কিন্তু অত্যন্ত কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্ট। তো আমি সকল স্টুডেন্ট, আমার কলেজের যারা এবার HSC-তে মানে সাফল্য পেয়েছে, তাদেরকে বলবো এটাই কিন্তু তোমাদের শেষ নয়। তোমাদের সামনে যে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টগুলো আছে, সেগুলো কিন্তু আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। তো তোমরা এই সময়টা নিজেদেরকে পড়াশোনায় এঙ্গেজ রাখবে, অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবে, যাতে তোমরা ওখানেও সাকসেস বয়ে আনতে পারো মাইলস্টোনের জন্য। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বাইরের ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য মানে ড্রিম আছে, সেই ক্ষেত্রে তোমাদেরকেও বলবো তোমাদের প্রিপারেশন রাখতে। আমাদের কলেজের যে উপদেষ্টা মহোদয় আছেন, কর্নেল নুরুন নবী স্যার, ওনার প্রতিও আমি আমার কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আমার চেয়ারম্যান মমতাজ বেগম, উনিও আমাদেরকে সর্বাধিক সবসময় স্টুডেন্টদের খোঁজখবর রাখেন এবং নানান ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমি আমার গভর্নিং বডির কাছেও কৃতজ্ঞতা জানাই। দেশের শিক্ষা অঙ্গনে মাইলস্টোন কলেজের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে পরিকল্পিত শিক্ষা, সুশৃঙ্খল পরিচালনা ও নিবেদিত শিক্ষকদের প্রচেষ্টা থাকলে যে কোনো লক্ষ্যই অর্জন সম্ভব। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করার স্বপ্নে দক্ষ তরুণ প্রজন্মের হাতেই রয়েছে আগামী দিনের নেতৃত্ব, আর সেই পথের অন্যতম ভরসা পলিটেকনিক শিক্ষা। বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষ মানব সম্পদ, আর এই লক্ষ্য নিয়েই কাজ করছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে কর্মসংস্থানের চিত্র বদলে যাচ্ছে বিশ্বজুড়ে, যেখানে কেবল বই মুখস্থ নয়, দরকার বাস্তব জ্ঞান, হাতে কলমে কাজ শেখা। এই বাস্তবতাকেই সামনে রেখে 2006 সালে যাত্রা শুরু করে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, যার লক্ষ্য ডিগ্রি নয়, দক্ষতা অর্জন। এখানে রয়েছে আধুনিক ল্যাব। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের বিশ্বাস, শুধু বই পড়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হয় না, তাই এখানে রয়েছে প্রতিটি বিভাগের অত্যাধুনিক ল্যাব ও প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা। রয়েছে রোবোটিক্স ল্যাবও। শিক্ষার্থীরা হাতে কলমে শিখে প্রযুক্তির বাস্তব প্রয়োগ, কিভাবে বাস্তবে কাজ করতে হয়, কিভাবে নিজের দক্ষতা দিয়ে গড়তে হয় ভবিষ্যৎ। We are team Absolute Zero. We are the team from Daffodil Polytechnic Institute, Electrical Department. আমরা কাজ করছি বম ডিসপোজাল, ফায়ার ফাইটিং এবং আর্থকুইক অপারেশন নিয়ে, যেটা হচ্ছে আমাদের এই রোবট। আমাদের রোবটের নামটি হচ্ছে মাল্টিপারপাস রোবট ভার্সন 7। এখানে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, শেখানো হয় নেতৃত্ব এবং গড়ে তোলা হয় একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে। সেই উদ্দেশ্যে পরিচালনা করা হয় আর্ট অফ লিভিং কোর্স। ইন্ডাস্ট্রি এক্সপার্ট দ্বারা পরিচালনা করা হয় এই বিশেষ কোর্সটি। সেই সাথে ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য পরিচালনা করা হয় বিশেষ ইংরেজি কোর্স।
চাকুরি খোঁজা বা চাকুরির পেছনে ছোটার মনোভাব থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা মনোভাব তৈরি করা এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল, যার মাধ্যমে শিক্ষার্থীরা শেখে উদ্যোক্তা হওয়ার কৌশল। ড্যাফোডিল পলিটেকনিকের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম ক্যারিয়ার লঞ্চপ্যাড। এই সেলটি ইন্ডাস্ট্রি লিঙ্কেজ তৈরি করে এবং কর্মক্ষেত্র ও ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের মধ্যে একটি ব্রিজ হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নিশ্চিত ও চাকুরির সহায়তা প্রদান করে এই ক্যারিয়ার লঞ্চপ্যাড। এছাড়াও ডিপ্লোমা শেষে বিদেশি উচ্চশিক্ষা ও চাকুরি নিশ্চিতেও সহায়তা প্রদান করে থাকে ক্যারিয়ার লঞ্চপ্যাড। দেশ বিদেশে সফলতার সঙ্গে কাজ করছেন এই ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী। কেউ হয়েছেন প্রকৌশলী, কেউ সফল উদ্যোক্তা। এই প্রতিষ্ঠানের অনন্য উদ্যোগের মধ্যে রয়েছে গ্র্যাজুয়েশন সেরেমনি। বাংলাদেশে একমাত্র ড্যাফোডিল পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য আয়োজন করে থাকে গ্র্যাজুয়েশন সেরেমনি। এরই ধারাবাহিকতায় রিসেন্টলি এই প্রতিষ্ঠানটি আয়োজন করেছে দ্বিতীয় গ্র্যাজুয়েশন সেরেমনি। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, ট্যুরিজম সহ মোট 10টি বিভাগে ভর্তি চলছে এখন। এখানকার টিচাররা ভীষণ ফ্রেন্ডলি। আমাদের এখানে ল্যাবের ফ্যাসিলিটিস আছে, যেখানে আমরা সুন্দর একটা পরিবেশে, শান্ত একটা পরিবেশে আমাদের কাজ করতে পারি। আমরা সবাই জানি যে আর্কিটেকচার ডিপার্টমেন্টের মেইন কাজ হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন করা, ইন্টেরিয়র করা, এক্সটেরিয়র করা। তো সেই হিসাবে আমাদের প্রচুর ড্রয়িং করতে হয়, মডেল মেকিং করতে হয়। যে কারণে আমাদের ড্যাফোডিল পলিটেকনিকে আর্কিটেকচারদের জন্য আলাদা একটা ল্যাবের ব্যবস্থা করা আছে, যেখানে আমরা সবাই স্টুডেন্টরা কাজ করতে পারি। আমাদের বিভিন্ন ভিজিট হয়, আমাদের ম্যামরা প্রায় চেষ্টা করে আমাদের বিভিন্ন ভিজিটে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে আমরা প্র্যাকটিক্যালি আমরা যাতে দেখতে পারি। কারণ অনেক সময় বইয়ের মাধ্যমে আমরা সব কিছু শিখতে পারি না, তো আমাদের সরাসরি কিছু দেখলে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারি। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী হিসেবে আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট এক্সিবিশনে গিয়েছি এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট শোকেজিংয়ে আমি অংশগ্রহণ করেছি। আমরা শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নয়, আমরা শিখছি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে আমরা আমাদের দক্ষতাকে অর্জন করছি, দক্ষতাকে বিভিন্নভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারছি এবং আমাদের টিচাররা খুব ফ্রেন্ডলি এবং টিচারদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পাচ্ছি। ক্লাসের বাইরে আমরা আমাদের কোনো টপিক বুঝতে অসুবিধা হলে আমরা আমাদের টিচারদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। দেখতে পাচ্ছি যে সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছে। এটা কিন্তু অনলি ডিপ্লোমাতেই আমরা দেখতে পারি সবসময়, ইভেনচুয়ালি ইন ড্যাফোডিল। তবে ড্যাফোডিলের সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে আপনার প্র্যাকটিক্যালিটির দিকটা তারা বেশি ফোকাস করে, যেটা আপনার ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে খুবই কাজে লাগবে। শুধু বাংলাদেশেই নয়, বিদেশের যে কোনো ক্ষেত্রেও আপনি চাকরি পাবেন, এটা নিশ্চয়তা ড্যাফোডিল দিচ্ছে সব সময়। এখানে শুধু থিওরিটিক্যাল নলেজে দেওয়া হয় এবং প্র্যাকটিক্যালি যে শুধু করা হয় না, দুইটার একটা খুবই ভালো ব্যালেন্স রয়েছে এখানে। ফ্যাসিলিটিসগুলোর মধ্যে রয়েছে আপনাদের ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ ফ্যাসিলিটিস, এবং দ্বিতীয়ত আপনার বাৎসরিক আপনার জিপিএর উপর ফোকাস করে আপনাকে একটি ওয়েভার দেওয়া হয়, আপনাকে স্কলারশিপ দেওয়া হয়। ইভেনচুয়ালি আপনি যদি 4th ইয়ার পর্যন্ত ভালো রেজাল্ট বজায় রাখেন, প্রত্যেক সেমিস্টার পর্যন্ত 8টা সেমিস্টার টোটাল, এবং সেটির উপর ডিপেন্ড করে আপনাকে বিদেশেও চাকরি ক্ষেত্রের ব্যবস্থা করে দেওয়া হবে। আধুনিক সুযোগ সুবিধা ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় ড্যাফোডিল পলিটেকনিক হয়ে উঠেছে দেশের অন্যতম সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষা শুধু চাকুরি দেয় না, তৈরি করে আত্মনির্ভর মানুষ। তাই যারা ভবিষ্যৎ বদলাতে চায় দক্ষতার মাধ্যমে, তাদের জন্যই এই শিক্ষা, এই প্রতিষ্ঠান ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। সময়ের সাথে শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট প্রেজেন্টস, পাওয়ার্ড বাই ট্রাস্ট মডেল একাডেমি। আজকের সময়ের সাথে অনুষ্ঠানে আলোচনা করব শিক্ষা ব্যবস্থার সংকট ও উত্তরণের উপায়। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আজ 3জন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে প্রথমেই আছেন অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ফরিদ আহমেদ সোবহানি, উপাচার্য ইস্টার্ন ইউনিভার্সিটি, এবং আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার। আপনাদের 3জনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক,
আলোচনা শুরু করার আগে বিশ্ব শিক্ষক দিবস 2025 উপলক্ষে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দুজন স্বনামধন্য শিক্ষাবিদকে প্রদান করা হয়েছে আজীবন সম্মাননা স্মারক। রিপোর্টটি দেখে আসি। বিশ্ব শিক্ষক দিবস 2025 উপলক্ষে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দুইজন স্বনামধন্য শিক্ষাবিদকে প্রদান করা হয়েছে আজীবন সম্মাননা স্মারক। বুধবার 15 অক্টোবর বেলা 3টায় এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত এই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল সময়ের সাথে এটিএন বাংলা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার। আজীবন সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদরা হলেন অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং প্রফেসর ডক্টর ফরিদ আহমদ সোবহানি, উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। শিক্ষাক্ষেত্রে আজীবন অবদানের স্বীকৃতি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা রিপোর্টটি দেখে আসলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমেই ডক্টর ABM ওবায়দুল ইসলাম, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আপনি আসলে দীর্ঘদিন ধরেই আসলে শিক্ষা নিয়ে আসলে গবেষণা করছেন। তো আমরা বর্তমানে শিক্ষা ব্যবস্থায় অনেক রকমের সংকট দেখতে পাচ্ছি। সেই সংকটগুলোর মধ্যে মূল সংকট আসলে কোথায় বলে আপনি মনে করেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে সংকট, মূল সংকট, সেটা হলো সরকারের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব কতটুকু দেয় সেটা। এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শুধু না, পৃথিবীর প্রতিটি দেশের শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে যত উন্নত হবে সেই দেশ তত দ্রুত অগ্রগামী হবে। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে সরকারের দৃষ্টি সবচেয়ে কম, উপেক্ষিত একটা সেক্টর। সঠিকভাবে শিক্ষা ব্যবস্থাকে যদি জাগিয়ে তুলতে হয় তাহলে আগেই জিডিপির যে বাজেটে জিডিপির 6%-এর মতো থাকতে হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাজেটে এমন বরাদ্দ আছে যা লেস দ্যান 2%, 2%-এর নিচে হলে তা সেই টাকা দিয়ে কোনো দিকেই হয় না, না হয় শিক্ষা, না হয় বেতন দেওয়া, না হয় গবেষণা করা, না হয় বিশ্বমানের কিছু করা। যে কারণে বাংলাদেশের আগেই শিক্ষকদের পেটে ভাত দিতে হবে, পর্যাপ্ত বাজেট দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শুধুমাত্র GPA 5 দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যায় না। শিক্ষা ব্যবস্থা মানে শুধু পাস দেওয়া না, তাকে শিক্ষা মানে হচ্ছে ট্রান্সফার অফ নলেজ, জ্ঞান বিতরণ করা। সে যদি জ্ঞান তার ভিতরে বিতরণ করা না হয় তাহলে এই শুধুমাত্র সার্টিফিকেট বিতরণের কোনো গুরুত্ব নাই, তাদেরকে শিক্ষা বলে না। আমি বলবো এইটাই যে বাংলাদেশের মূল সংকট হলো যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষাকে কর্মমুখী করতে হবে। আমার দেশের বেশিরভাগই হলো এই শিক্ষা যে ব্যক্তির শিক্ষা গ্রহণ করেছে, সার্টিফিকেট আছে, পরীক্ষায় পাস করেছে, GPA 5 পেয়েছে, কিন্তু আফটার দ্যাট তারা বেকার রয়ে গেছে। এটা একটা বাংলাদেশের বোঝা হয়ে দাঁড়ায়। এই বোঝা কমানোর জন্য আমাদেরকে অবশ্যই কর্মমুখী শিক্ষা চালু করতে হবে এবং সরকারের দরদ থাকতে হবে যে আমি বাজেট কতটুকু করলে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা বাঁচবে এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে গতানুগতভাবে না করে বিশ্বের সাথে মানে যাতে মিলাতে পারি। আবারও ফিরে আসছে আপনার কাছে, চলে যাচ্ছি ডক্টর ফরিদ আহমদ সোবহানি আপনার কাছে। আমরা যেরকমটা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডকে সমুন্নত রাখে কিন্তু শিক্ষকরা। তো শিক্ষকতা একটি সময় কিন্তু একটি মহান পেশা হিসেবে বিবেচিত হতো, কিন্তু বর্তমান সময়ে এসে শিক্ষকরা নানা রকমের সংকটের সম্মুখীন হচ্ছেন। এই যে এই সামগ্রিক বিষয়টি, এটিকে আপনি কিভাবে দেখেন? শিক্ষকতা পেশা সবসময় মর্যাদাপূর্ণ ছিল, এখনও মর্যাদাপূর্ণ আছে, কিন্তু বিষয়টা হলো আমরা বাংলাদেশে এটাকে কতটুকু মর্যাদার জায়গায় রাখতে পেরেছি সেটা হলো সবচেয়ে বিবেচ্য বিষয়। বহির্বিশ্বে আমরা দেখি, তাহলে আপনি দেখেন চীনে শিক্ষকদের মর্যাদা অনেক বেশি, জার্মানিতে শিক্ষকদের মর্যাদা অনেক বেশি, শ্রীলঙ্কাতে বেশি, এমনকি আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও কিন্তু শিক্ষকদের মর্যাদা অনেক বেশি। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা শিক্ষকদেরকে ওই মর্যাদা আমরা রাখতে পারিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এবং শিক্ষকদেরকে মর্যাদাপূর্ণ অবস্থানে না রাখার কারণে, শিক্ষাকে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে আজকে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। আপনি সারা বাংলাদেশ আজকে পিছিয়ে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো শিক্ষাকে গুরুত্ব না দেওয়া, শিক্ষকদেরকে গুরুত্ব না দেওয়া, শিক্ষকদেরকে মর্যাদা আসনে না রাখা, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশে যতদিন পর্যন্ত শিক্ষার গুরুত্ব না বাড়বে, যতদিন পর্যন্ত শিক্ষকদের পেশার মর্যাদা না পাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন আমরা কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিতে পারবো না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি। নুরুল আলম তালুকদার, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আসলে শিক্ষা ব্যবস্থায় কি ধরনের সংকট আপনি দেখছেন এবং সেই সংকট উত্তরণে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট কি ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? শিক্ষা ব্যবস্থার যে মূল সংকট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের কারিকুলামের সমস্যা, আমাদের পলিসি মেকিংয়ের সমস্যা। কারণ আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য যে পলিসি নেওয়া দরকার সেই পলিসি মেকিংয়ের সেই উপযুক্ত লোকগুলো আমাদের যথোপযুক্ত জায়গায় নেই, যার কারণে আমরা সঠিক পলিসি নিতে পারতেছি না। যেমন আমরা তো বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের থেকে দীর্ঘ প্রায় 25 বছর যাবৎ কাজ করে আসছি শিক্ষার উন্নয়নে। কারণ এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ স্যার। এরপরে উনি রাষ্ট্রপতি হওয়ার পরে দায়িত্ব নিয়েছিলেন এদেশের বিশিষ্ট লোকবিজ্ঞানী ডক্টর আশরাফ সিদ্দিকী স্যার। দেশবরেণ্য শিক্ষাবিদরা এই ট্রাস্টের সাথে জড়িত ছিলেন। সুতরাং আমাদের কাজেই ছিল শিক্ষা নিয়ে, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার গুণগত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সংকট সমাধানের জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। বিশেষ করে 5 আগস্টের পরে আমাদের জুলাই গণঅভ্যুত্থান যখন হয়েছে, আপনারা দেখেছেন গত 16 বছরে আমাদের দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষাক্ষেত্রের। এই জন্য 5 তারিখের পর থেকে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, জাতীয় শিক্ষা সংলাপের মাধ্যমে এবং বিশেষ করে আমি এনসিটিভি সহকারে উপদেষ্টার সাথে আমি প্রায় কথা বলেছি, দেখা করেছি এবং ওনাদেরকে বলেছি যে দেখেন আমাদের একটা শিক্ষা কমিশন দরকার। তার কারণ হলে শিক্ষা কমিশন হলে আমাদের শিক্ষা নীতি তৈরি করতে হবে। আর শিক্ষা নীতি যদি তৈরি করা না যায় তাহলে কিন্তু আমাদের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা যাবে না। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার 2জন শিক্ষক, ওনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি শিক্ষা নিয়ে গবেষণা করেন। আমার দাবি ছিল যে যারা শিক্ষা নিয়ে ক্লাসে পড়াচ্ছেন, শিক্ষা নিয়ে গবেষণা করতেছেন, ওই রকম শিক্ষাবিদ, শিক্ষা উদ্যোক্তাদেরকে নিয়ে একটা কমিটি বা কমিশন গঠন করে ওই কমিশন আমাদের শিক্ষা নীতি তৈরি করবে। ওই শিক্ষা নীতির আলোকে আমাদের শিক্ষা কারিকুলাম হবে। আমাদের উপযুক্ত কারিকুলাম যখন আমরা তৈরি করতে পারবো, আমাদের ফাউন্ডেশনটা যখন আমরা গড়ে তুলতে পারবো, তাহলে আমাদের উপরের লেভেলে যখন যাবে আমাদের শিক্ষার মান বজায় থাকবে, বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবে। আমরাও সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী যে সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান হবে। সমস্যা যেখানে আসলে সমাধান আসলে সেখানেই লুকিয়ে থাকে। এবার আপনার কাছে যদি চলে আসি, এই যে এই সামগ্রিক সমস্যার কথা নিয়ে আসলে আমরা আলোচনা করছি, সেই সমস্যাগুলো আসলে উত্তরণের উপায় কি? একজন মানুষকে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করা না যায়, সার্টিফিকেট দিয়ে মানুষ শিক্ষিত করা যায় না। অতএব তাকে আমি বিদেশে পড়াশোনা করে সুযোগ হয়েছে আমার বিভিন্ন দেশেই, ইউরোপ এবং জাপান, সব জায়গায়। আমরা সেখানে দেখেছি ক্লাস 7-8 পর্যন্ত নৈতিক শিক্ষা কত গুরুত্ব দেওয়া হয়। একজন মানুষের নৈতিকতা, মূল্যবোধ যদি ধ্বংস হয়ে যায়, সে মানুষকে মানুষ বলা যায় না। আমি মনে করি যে প্রথমত মানুষকে সত্যিকারভাবে মানুষের কাতারে আনতে হলে তাকে নৈতিকতা, মূল্যবোধ এগুলো শেখাতে হবে। ভালো মানুষ হওয়ার একটা কারিগর প্রথম একটাই। দ্বিতীয়ত হলো যে আমি একটু আগে বলেছি যে বাজেটে এমন থাকতে হবে যে সরকার যেন আন্তরিক হয় যে শিক্ষা খাত বাঁচাতে হলে শিক্ষকদের আগে বাঁচতে হবে, তাদের মর্যাদা, তাদের পেটে ভাত এনে দিতে হবে। এবং একই সাথে যে আমরা যে শিক্ষার্থীদেরকে যাদেরকে দেখেছি তাদেরকে যদি সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, কর্মমুখী শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে গেলে তাদেরকে বেকার তৈরি কারখানা না দিয়ে তাদেরকে বরং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ তৈরি করতে হবে, যাতে করে তারা সাথে সাথে শুধুমাত্র আমাদের চেপাট বেজা বলেন মাঝে মাঝে যে শিক্ষা মানে এই না যে আমি সার্টিফিকেট নিয়ে চাকরি করব, চাকরি আমাকে অন্যকে দিব, চাকরির উদ্যোক্তা হিসাবে কাজ করব। এর মানে কি আমি শিক্ষা গ্রহণ করবো এতটুকু যেন আমি আমার কাজের দ্বারা, যোগ্যতা দ্বারা, দক্ষতা দ্বারা আমি অন্যকে কাজে লাগাতে পারি। আমি চাকরি করব অন্যের অফিসে, এটা প্রয়োজন নাই। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে শিক্ষা গ্রহণ করে আমি নিজে শিক্ষিত হব, একই সাথে আমার সাথে আমি ন্যাশনকে দেওয়ার চেষ্টা করব, জাতিকে দেওয়ার চেষ্টা করব, এমন করে যেন আমি নিজে উদ্যোক্তা হয়ে আমি ভালো কিছু সমাজে করতে পারি। শিক্ষা ও গবেষণা খাতকে বাঁচাতে হবে, আর্থিক প্রণোদনা দিতে হবে। আর লাস্ট যে কথা বলতে সেটা হলো এই, গণহারে বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় করার কোনো যৌক্তিকতা নাই। আমি ক্লাস 10 বা ক্লাস 12 পর্যন্ত দিয়ে তাদেরকে আমি যদি বলে রাখি তুমি এই পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছো, এরপরে তোমার মেধা বা তার যোগ্যতা অনুযায়ী তুমি যেতে পারো, যাবে, এর বাইরে তুমি তোমার কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ো। আর যারা এত পার্সেন্ট যাদের মানে মগজে
বুদ্ধি আছে, কাজ করে, সম্ভব, তাদেরকে উচ্চশিক্ষায় নিয়ে যাও। ধন্যবাদ আপনাকেও। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, আপনাকেও একই প্রশ্ন আসলে রাখতে চাচ্ছি যে আসলে এই সংকট উত্তরণের উপায় কি? 3টা লেভেলে এটা করতে হবে। নাম্বার 1 আমি বলছি যে নাম্বার 1 স্ট্র্যাটেজিক লেভেল। স্ট্র্যাটেজিক লেভেলে যারা পলিসি নির্ধারণ করে, দেশ চালায়, পলিটিক্যাল উইল লাগবে যেন আমরা দেশকে শিক্ষায় একটা পরিবর্তন আনতে চাই, দেশের ডেভেলপমেন্ট চাই। অ্যাকচুয়ালি শিক্ষার ডেভেলপমেন্ট মানেই দেশের ডেভেলপমেন্ট। এই জিনিসটা আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বুঝতে হবে। এবং ওনারা কখন বুঝবেন, আমরা কখন বুঝবো? যখন দেখা যাবে যে তারা এটা গুরুত্ব বুঝে এই যে জিডিপিতে বর্তমানে 2%-এর নিচে, জিডিপি 2%-এর নিচে এখানে বরাদ্দ রাখা হচ্ছে আমাদের বাজেটে, এটা বাড়াতে হবে। যেখানে গ্লোবাল স্ট্যান্ডার্ড হলো 6%, এখানে আপনি এটাকে 6% না পারেন, আপনি 4% করেন, 5% করেন, তখন আমরা বুঝবো যে না, ইয়েস, তাদের সেই উইলটা জাগ্রত হয়েছে এবং তারা এটা করছেন। এরপরে দ্বিতীয়ত, আপনার বাজেট বরাদ্দ হইলে হবে না, আপনি শিক্ষকদের মানসম্মত শিক্ষার জন্য তাদের স্যালারি স্ট্রাকচার তাদেরকে বাড়াতে হবে। এরপরে শুধু যে স্যালারি বাড়াবেন সেটাও না, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্ল্যান লাগবে। আপনার অবকাঠামোগত উন্নয়ন এগুলো করতে হবে, রিসার্চের জন্য বরাদ্দ বাড়াতে হবে। এরপরে আপনি মনে করেন আমাদের দেশের, আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন হয় যে আমরা একটা চক্রান্তের মধ্যে পড়ে গেলাম কিনা বা একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেলাম কিনা। কীরকম? যে বাংলাদেশে আপনি ধরেন এক তো নৈতিকতা নাই শিক্ষার জগতে, মনে হচ্ছে যে শিক্ষকতা একটা অন্যান্য পেশার মতো, জাস্ট আর্ন করবে, খাবে, এটা আসলে এরকমটি না। শিক্ষকতা পেশাটাই হলো অ্যাকচুয়ালি 24 আওয়ার্স ডিউটি। তাদেরকে একজন মানুষের মতো মানুষ করা, ওই ব্রত নিয়ে একজন শিক্ষককে আসলে কাজ করতে হয়, যেটা আমরা অনেক জাপানে দেখেছি যে একজন শিক্ষক উনি সম্মানিত ব্যক্তি এবং উনি ছাত্রকে কিভাবে তার একটা নৈতিক মানে নিয়ে আসবেন এই শিক্ষাটা তারা এখানে দিয়ে থাকেন। আমাদের দেশে আমরা একটা বড় প্রবলেম দেখি, যেটা সমাধান দরকার, যে লেজুর ভিত্তিক রাজনীতি। আমি এটা প্রায় কথাটা বলে থাকি যে একটা গণতান্ত্রিক দেশে রাজনীতি থাকবে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে, শিক্ষকরা রাজনীতি করবে, ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু তাদের রাজনীতিটা কি হবে? শিক্ষা নিয়ে, এটা সমস্যার সমাধান নিয়ে, কিন্তু রাজনৈতিক লেজুর ভিত্তিতে থাকবে না। আজকে আমরা যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এরপরে আমাদের মালয়েশিয়া বা অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমাদের দেশের মতো এই জিনিসটা তো নাই। আপনি এই যে রাজনৈতিক ব্যাপারগুলো, 10 জন শিক্ষক একত্রিত হলো, আপনি দেখবেন যে তারা রাজনীতি নিয়ে এখানে আলোচনা করছে, দলীয় রাজনীতি নিয়ে আলোচনা করছে। তো আসলে উচিত ছিল ওই জায়গায় একটা থিম নিয়ে আলোচনা করা, একটা গবেষণা পেপার নিয়ে আলোচনা করা, দেশকে কীভাবে উন্নত করা যায় এটা নিয়ে আলোচনা করা। তা আমার মনে হয় এই দলীয় জিনিসগুলো কিন্তু আমরা উন্নত বিষয়গুলো দেখি না। এটা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, আমরা পারমিশন গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, কিন্তু কোন জায়গায় এটা যাচ্ছে? শিক্ষার মান ধরে রাখতে পারছে না। ভালো মানের শিক্ষক এখানে কেন আসবে আপনি বলেন? একটা বেসরকারি লেভেলে একটা প্রতিষ্ঠানে, মাল্টিনেশনাল কোম্পানিতে যে লেভেলে বেতন আপনার যারা পায়, বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক অথবা কলেজ লেভেলে যারা শিক্ষকতা আসবে, স্বাভাবিকভাবেই যারা বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র ছিল, যারা ভালো রেজাল্ট করেছে, তারাই তো শিক্ষকতা পেশে আসে। কিন্তু আপনি এই ভালো শিক্ষককে এনে তো ভালো বেতন দিচ্ছেন না, যে কারণে ভালো শিক্ষক এখন বর্তমানে আসছে না। ভালো স্টুডেন্টরা দেখা যাচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিতে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, দেশে বাইরে চলে যাচ্ছে। এই জন্য এটা অ্যাকচুয়ালি একটা বলবো যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এটা আমরা এক জায়গায় বলবো না যে শুধু বাজেট বাড়াইলেই দেশের আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, অথবা শিক্ষকদের বেতন বাড়াইলেই সলভ হয়ে যাবে, ব্যাপারটা এরকমটি না। টোটাল ইকোসিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। যারা ভালো মানের গবেষক তাদেরকে দিয়ে একটা ভালো শিক্ষা কমিশন অতীব জরুরি। এটা শিক্ষা কমিশন করার পরে এই শিক্ষা কমিশনই একটা বলে দিবে এটা কোন জায়গায় এটা আমাদেরকে নিয়ে যেতে হবে। আজকে দেখেন আমরা এমন একটা সময় কথা বলছি যখন বাংলাদেশে আমরা দেখছি যে শিক্ষকরা তাদের বেতনের জন্য রাস্তা আন্দোলন করছে। তো যে দেশে শিক্ষকরা বেতনের জন্য, তার চাকরি স্থায়িত্বের জন্য আন্দোলন করে, এই দেশ কিভাবে ডেভেলপ করবে? আমরা তো আসলে মৌলিক জায়গাতেই আমাদের প্রবলেম রয়ে গেছে। যে কারণে আমাদের এই প্রবলেম থেকে উত্তরণের জন্য আমার মনে হয় কিছু বিষয় আমি বলেছি, কিছু প্রফেসর ওবায়দুল ইসলাম বলেছেন, কিছু আমাদের অধ্যক্ষ নূরে আলম উনি বলেছেন, সবগুলো মিলেই আমাদের মনে একটি ইকোসিস্টেম ডেভেলপ করা অত্যন্ত জরুরি। আমরা আশাবাদী, আমরা এই যে বিষয়গুলো এখানে কথা বলছি, যাদের জন্য বলা দরকার তারা যদি ব্যাপারগুলো শোনেন এবং এই আলোকে উদ্যোগী হন, তাহলেই আজকে আমাদের যে ফোর্স আমরা এখানে যা দিচ্ছি তা সার্থক হবে এবং এটিএন বাংলা, বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট, সবগুলোই আমার মনে হয় উদ্যোগগুলো সফল হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আসলে ঘাত প্রতিঘাত এবং নানা রকম প্রতিবন্ধকতা আসলে থাকবে, সেই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করে যাওয়াই আসলে আমাদের উচিত এবং আমরা সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। শিক্ষা কেবল বইয়ের পাতা নয়, শিক্ষা হলো আলোকিত মানুষের পথযাত্রা। প্রতিদিনের পরিবর্তন আর সময়ের স্রোতে আমরা খুঁজি আলোর দিশা। সমাজ, শিক্ষা ও চিন্তার সমন্বয়ে একটি মানবিক বাংলাদেশ। আজকে সময়ের সাথে এখানেই শেষ। আগামী পর্বে থাকছে আরও নতুন আলোচনা, নতুন ভাবনা। এই অনুষ্ঠানটির সহযোগিতায় বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট, পাওয়ার্ড বাই ট্রাস্ট মডেল একাডেমি।